শেরপুরে পীরের দরবারে হামলার ঘটনায় একজনের মৃত্যু। ফরিদপুরে মামুনুল হক, অন্তর্বর্তীকালীন সরকারকে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়নি। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তির দাবি কিসের আলামত? প্রশ্ন রিজভির। জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ চাই বিএনপি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ চাইলে সহায়তা দিতে প্রস্তুত আন্তর্জাতিক ফৌজদারি আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শেরপুরে পীরের দরবারে হামলার ঘটনায় একজনের মৃত্যু। শেরপুরের মুর্শিদপুরে দোজা পীরের দরবারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে হাফেজ উদ্দিন মারা যান, যিনি হামলার ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুলিশ লিখিত অভিযোগ ও দরবার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে স্থানীয় একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও এলাকাবাসী সদর উপজেলার লছমনপুর এলাকায় অবস্থিত মুর্শিদপুর দরবার শরীফের কার্যক্রম বন্ধের হুমকি দিয়ে আসছিলেন। তাদের অভিযোগ, পীরের দরবারে ইসলাম পরিপন্থী কার্যকলাপ পরিচালিত হয়। মঙ্গলবার ভোরে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম সহ 400 থেকে 500 লোকজন মুর্শিদপুর পীরের দরবারে হামলা চালান। তারা দরবারের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় দরবারে থাকা খাদেম ও তার অন্য মুরিদরা তাদের বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত 13 জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দরবার থেকে কয়েকটি পেট্রোল বোমা এবং অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দরবার শরীফের খাদেম মাহমুদান মাসুদ বাদী হয়ে স্থানীয় একটি মাদ্রাসার সুপার সহ 25 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও 400 থেকে 500 জনকে আসামি করে মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন। অপরদিকে মাদ্রাসার পক্ষ থেকে দরবার শরীফের লোকজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। ফরিদপুরে মামুনুল হক, অন্তর্বর্তীকালীন সরকারকে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয়নি। একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে। আপনাদের সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে, সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন। ফ্যাসিবাদদের আগ্রাসনে ভেঙে পড়া বাংলাদেশকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের রাস্তায় আপনারা চলা শুরু করুন। মামুনুল হক বলেন, ফ্যাসিবাদ 2000 লাশের ওপর ক্ষমতায় থাকতে চেয়েছিল। বাংলাদেশে ক্ষমতার মসনদ যেন ক্ষমতাসীনদের কাছে রক্তের চেয়ে দামি না হয়। আমরা ভবিষ্যৎ রাষ্ট্রীয় কর্ণধারদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জনগণের জানমাল, ইজ্জত, আবরু, তাদের জীবনের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে কেউ থাকার চেষ্টা করবেন না। জনগণ যতদিন চায় ততদিন থাকবে। জনগণের নার্ভ এবং তাদের পালস অভিপ্রায় বুঝবার চেষ্টা করুন। মামুনুল হক বলেন, চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি প্রসিকিউটরকে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী ইসকনের জঙ্গিবাদীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই বর্বর হত্যাকাণ্ডের নিন্দা জানাই। এ জাতীয় হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উস্কানিমূলক সকল তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাই। তিনি বলেন, ইসকনকে এবং ইসকনের অপতৎপরতা যদি রুখে দেওয়া না যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ, এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। মামুনুল হক বলেন, আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে, সর্বোচ্চ আদালতের দিকে। এখনো ইসকনকে কেন নিষিদ্ধ করা হয় নাই? আজ আমরা ফরিদপুরের জনসভা থেকে ঘোষণা করতে চাই, এই ইসকন নামক উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ করা না হয়, বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে, উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরা করব। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তির দাবি কিসের আলামত? প্রশ্ন রিজভির। ভারতের পররাষ্ট্র দপ্তরের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চট্টগ্রামে গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা একটি সংগঠনের অভ্যুদয় দেখেছি খুব অল্প কিছুদিন ধরে। এই সংগঠনটি কিভাবে তৈরি করা হলো, কে কে এর নেতৃত্বে আছে,
গতকাল কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এই সংগঠনের নেতাদেরকে। এরা সবাই যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এই সংগঠনটির মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদের একজন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হয়েছে। এগুলো কিসের আলামত? রিজভী বলেন, আমাদের প্রায় 2000-এর মতো সাধারণ মানুষকে, বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে। কই তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটা স্টেটমেন্ট দেয়নি। শেখ হাসিনার এই ভয়ঙ্কর নিপীড়নের জন্য, এই রক্তক্ষরণের জন্য একটা স্টেটমেন্ট তো দেননি, একটা বিবৃতিও তো দেননি। আজকে যখন সরকার এবং সব মানুষ বুঝতে পারছে কোনো একটা ষড়যন্ত্র চক্রান্তের খেলা চলছে, কোনো কিছু একটা পরিকল্পিতভাবে ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এটা তো একটি সূর্যের আলোর মতো একেবারে পরিষ্কার। এই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে। হঠাৎ বিভাগীয় শহরগুলোতে নেমে পড়েছে, দাবি জানাচ্ছে। কই শেখ হাসিনার সময় তো দাবি জানায়নি। বিএনপির এই মুখপাত্র বলেন, ষড়যন্ত্র এখনো থামছে না, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার যে টাকার যে উৎস, এটা এখনো তৃণমূলে অনেকের কাছে নানাভাবে রয়েছে। ওই টাকাগুলোই খরচ করে তারা এলাকার পর এলাকায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। রিজভী বলেন, আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি শান্তিতে সহাবস্থানে দীর্ঘদিন বাস করছি। আজকে কেন পরিকল্পিতভাবে বলা হচ্ছে এখানে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়? বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশ এর মধ্যে নেই। তারাও বুঝতে পারছে কোন ষড়যন্ত্র চক্রান্ত চলছে, কিন্তু তারা নেমে একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করার মতো ধৃষ্টতা দেখাচ্ছে। এর জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর কেন বিবৃতি দিলেন না? বিবৃতি দিলেন অস্থিতিশীলতা তৈরি করার কারণে চিন্ময় নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার জন্য। সে তো বাংলাদেশের নাগরিক। তার প্রতি যদি সরকার অন্যায় করে, তাহলে বাংলাদেশের সরকার, তাদের লোকজন, তারা সেখানে দাবি তুলতে পারে। তাদের দাবি এখান থেকে হবে। কেন বাইরের একটি দেশ থেকে এই ধরনের প্রতিবাদ আসছে? এগুলো তো সব রহস্যজনক বিষয়। জানাবো, যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বানও জানিয়েছে দলটি। গত কয়েকদিনের ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমস্যার দ্রুত সমাধানে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি, বিশেষত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইসকন পরিস্থিতি, ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা, এই বিষয়গুলো নিয়ে দলের পক্ষ থেকে যে উদ্বেগ, সেটা প্রধান উপদেষ্টাকে জানানো। তিনি বলেন, আমরা আশা করেছি প্রধান উপদেষ্টা, তিনি তার উপদেষ্টা পরিষদ নিয়ে দ্রুত এসব সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকমের অবস্থা সৃষ্টি না হয়, যে অবস্থার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। মির্জা ফখরুল বলেন, আমরা বলে এসেছি এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশেষত যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত করতে অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা বলে এসেছি। বিএনপির মহাসচিব বলেন, সারা দেশে ইউনিয়ন পরিষদ যেগুলো আছে সেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তিমূলক নির্বাচন করে তাদের মতো করে করেছিল। আমরা মনে করি সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, একইভাবে ইউনিয়ন পরিষদগুলো ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনগুলো করা দরকার। একইভাবে ট্রেড বডিগুলো ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে সব পুনরায় সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি। আমরা বলে এসেছি এটি অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন। আমরা বিশ্বাস করি ওনারা এসব বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।